আমি এখন কাতারে। কাতারের রাতের দৃশ্য দেখছি। কাতারের এয়ারপোর্ট থেকে বের হলে অনেকটা বাংলাদেশের ছোঁয়া পাওয়া যায়। এইদিকের গাছগুলো, আমার রাস্তাগুলো বাংলাদেশের মতো মনে হচ্ছে। বাংলাদেশ এখনও কাতারের মতো হয়নি, বাট বাংলাদেশ স্টার্ট করছে কাতারের মতো করে। আমি বাট এখানে অনেক কস্টলি বিকজ অফ আমি দোহা থেকে নামছি। নামার পর আমি আমার হোটেল 15 মিনিটে যাচ্ছি। এখানে ট্যাক্সি যেগুলো দাঁড়ায় থাকে অলরেডি 25 রিয়েল চার্জ করা, মানে সেটা হচ্ছে এক্সাসমেন্ট চার্জ বলে, যেটাকে বলে হয়। এবং আমার বাকি হয়তো আরও $25 মতো আসতে পারে। তো যারা কাতারে আসবেন এই বিষয়গুলো মাথায় নিয়ে আসবেন। আর কাতারে এখন যেটা শুনলাম, দোহায় নামার পর আপনার ওই লোকাল যে ট্রানজিটগুলো ছিল, যে ট্রান্সপোর্টগুলো ছিল, সেগুলো বন্ধ করে দিয়েছে। রাতের কাতার দেখতে অনেক সুন্দর। আমি যেহেতু কাতারে প্রবেশ করছি, কাতার নিয়ে অনেক কিছুই বলবো, দেখতে থাকেন। কাতারের বিভিন্ন জায়গা, বিভিন্ন জিনিস আমি যেখানে যেখানে যাবো, যা যা দেখবো, সবাইকে আপনাদের দেখানোর চিন্তা করব। আর কাতার দেশ নিয়ে এসে একটা স্টাডি দেবো, ক্রেজ স্টাডি। ওকে, থ্যাংক ইউ। আমি এখন কাতারের ক্রাউন, এটা হচ্ছে কি হোটেল, কটকট হোটেল, কটকট দোহা আর কি যেটাকে বলে, সেখানে উঠেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে 7:30। আমার আসলে ঘুম আর হচ্ছে না, যেহেতু আমি বাংলাদেশে ঠিক 8টার মধ্যে ঘুম থেকে উঠি। সো বাংলাদেশের সময় এখন 10:30। আমার যে কারণে আমার চোখে অনেক ঘুম থাকার পরেও আমি খুব তাড়াতাড়ি উঠে গেছি। বাট এখানে যেটা মজার বিষয়, আমি খেয়াল করছিলাম আমার ঘুম প্রায় 6টার মধ্যে ভেঙেছে, এবং 6টার মধ্যে অনেক আলো ফুটছে এবং রোদ বলতে আমাদের এখন 7:30, বাংলাদেশের সময় 10:30। তো এই 10:30টার সময় যে রোদ থাকে বাংলাদেশে, এইখানেও সেম এবং সিমিলার আপনার আবহাওয়া। এইখানে ধরেন যে আবহাওয়াটা আপনার কি বলে বাংলাদেশে চলছে, একদম কাতারেও সেম আবহাওয়া। এখানে খুব মজার জিনিস একটা বলি, সেটা হচ্ছে সকাল থেকেই কিন্তু একদম মানুষের আনাগোনা শুরু হয়। একদম ধরেন আমাদের সকালে যেমন আর্লি মর্নিংটা একটু ফাঁকা থাকে, এখানে না। এখানে সকাল থেকেই মানুষ কর্মে নেমে পড়ে। এবং মজার বিষয় হচ্ছে রাস্তাগুলো আসলে কিন্তু দেখেন, এখন কিন্তু পিক টাইম তাদের কাজের, 7টা 7:30 মানে তাদের পিক টাইম বলা যায়। তবুও কিন্তু রাস্তা ওই আমাদের মতো রাস্তায় কিন্তু যানজট নাই, এটা সবচেয়ে বড়। ছোট ছোট সিগন্যাল দেখা যায়, বাট যানজট নাই বললেই চলে একবারে। আসছি নাস্তা খাওয়ার জন্য। এদিকে একটা রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান বাংলাদেশি রেস্টুরেন্ট। ওখানে আপনি মাত্র $7 থেকে $10 মধ্যে, 10 রিয়েলের মধ্যে নাস্তা খেতে পারেন। আমি দেখা যাচ্ছে এখানের ওয়েদার, আমি যেটা সকালবেলা বলছিলাম যে পুরোপুরি আমরা বাংলাদেশে যে গরমটা গেল, ঠিক গরমের অনুভূতি। যেহেতু কাতার একটা মরুর দেশ, মানে অলমোস্ট মরুর দেশ, সেহেতু এখানকার এনভায়রনমেন্টটাও মরুভূমির মতো। এখানে আপনি সাধারণত চেষ্টা করবেন ক্যাপ, চশমা কিংবা ছাতা রাখার জন্য, কারণ আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়ানদের জন্য এখানের আবহাওয়াটা একটু বেশি হয়ে যায়। যদি অনেক মানুষ এভাবেই হাঁটছে, আমি নিজেও হাঁটছি, বিকজ অফ আমি খুব তাড়াহুড়ার কারণে ভুলে গেছি আমার চশমা এবং ছাতা বা ক্যাপ নিয়ে আসার জন্য। বাট সিমিলার আপনি দেখেন, পরিষ্কার পরিচ্ছন্নতায় এরা অনেক এগিয়ে। আমার কাছে বারবারই মনে হয়েছে যে অনেকটা বাংলাদেশেও এই ধরনের এনভায়রনমেন্ট আছে, শুধু যেটুকু তফাৎ সেটা হচ্ছে বাংলাদেশের ওই ক্লিয়ারেন্স নেই, ক্লিন না, বাংলাদেশের রাস্তাগুলো ক্লিন না। আর এখানে অত্যন্ত ক্লিন রাস্তা, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি যে কথাটা বলছিলাম, আসলে এখানে সকালটা অনেক তাড়াতাড়ি শুরু হয়। তার প্রমাণ হচ্ছে এখন বাজে 8টা, আমি অলরেডি প্রায় 7:50-এর দিকে একটা হোটেলে গেলাম, সেটা হচ্ছে ইন্ডিয়ান হোটেল। ওখানে সকালের নাস্তা শেষ হয়ে গেছে। তাহলে আমি যে কথাটা বারবার বলছিলাম, এদের সকালটা আসলে 6টা থেকে শুরু হয়। তো এই জায়গাটাই আমরা একটু ডিলে, বাংলাদেশের যেটা হয় যে বাংলাদেশের মানুষ আসলে 10টা 11টা ছাড়া তাদের ঘুম ভাঙে না। এই জায়গাটায় তারা অনেক এগিয়ে। আমরা দেখছি বিশ্বের যত জাতি এগিয়ে থাকুক না কেন, যারা এগিয়ে আছে আমাদের থেকে বা ডেভেলপিং কান্ট্রি, তাদের সব মানুষই কিন্তু ঘুম থেকে সকালবেলা ওঠে। তো আমরা একমাত্র অলস জাতি যারা আমাদের 10টা 11টা না হলে ঘুম ভাঙে না। তো আমরা যারা খুব আর্লি উঠি, যেমন আমার কাছে মনে হয় আমি খুব আর্লি উঠি, আমিও 8টার সময় ঘুম থেকে উঠি।
আর এখানে এরা সব কার্যক্রম একদম শুরু হয়, আপনি দেখেন আমি 7:30 8টার মধ্যে এসে নাস্তা পাবেন না, তার মানে অলরেডি তারা হোটেলগুলোর নাস্তা শেষ হয়ে লাঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আমি কেবল নাস্তা খেতে আসছি, অনেক মানে এর আগে যেই হোটেলে আমি জিজ্ঞেস করেছি সে একটু অবাক হয়ে গেছে যে ভাই এত দেরি করে নাস্তা খেতে আসছেন কেন। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনারা যারা কাতার আসবেন আসার সময় আর্লি মর্নিং আপনাকে নাস্তাটা সেরে নিতে হবে, কারণ আপনি একটু দেরি করে গেলে নাস্তা পাবেন না। এটা যে হোটেলগুলোতে থাকবেন সেটার ক্ষেত্রেও এমনটা হয় যে ওদের বুফে ডিনারটা ওরা প্রায় 8:30 9টার মধ্যে শেষ করে ফেলে, এবং অনেক 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 ক্ষেত্রে অনেক হোটেলগুলো কী করে ওটা সার্ভ করা বন্ধ করে দেয়। সো আপনি হয় আপনি টাইমটা শুনে নেবেন, অথবা আপনি যেটা করবেন যে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। এটা একটা কেরালার হোটেল, আমি পরে ওদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম ইন্ডিয়ান কেরালা ওদের বাসা। তো মজার একটা দৃশ্য দেখার জন্য দেখেন, ওই কাতার যে মরুর দেশ এটা একটা প্রমাণ আছে, কারণ এখানে গাছপালার সংখ্যাটা একদম কম। আপনি দেখেন এই সাইড কোনো গাছ নাই, এখানে কিছু গাছ দেখাচ্ছে, এটা হচ্ছে লাইক আমি জানি না বড়ই হবে কিনা, বড়ইয়ের মতো পাতা একদম সেম, এবং বড়ই গাছ হতে পারে। এবং এই যে ফুটপাতে যে উদ্ভিদটা, এটা একটু ভালো করে দেখাই কাছ থেকে। যারা আমরা সেন্ট মার্টিন গিয়েছি, কক্সবাজারে গিয়েছি, কক্সবাজারে এই উদ্ভিদটা দেখা যায়। এই যে ফুলটা দেখলে আপনি বুঝতে পারবেন, এটা আমাদের কক্সবাজারের যে সমুদ্র সৈকতের আশেপাশে এলাকায় যে গাছটা হয়, যে উদ্ভিদটা হয়, এই গাছটা আমি বাসায় এসে না লাগানোর চেষ্টা করছিলাম, হয়নি। তো এই জায়গায় কাতারে কিন্তু অত বেশি উদ্ভিদ জন্মায় না, আমাদের এই তথ্যটা জানা থাকা উচিত। খুব বেশি উদ্ভিদ জন্মায় না, আপনি দেখছেন খুব অল্প সংখ্যক গাছ, কেবল তারা গাছ লাগানোর প্রচেষ্টা চালাচ্ছে। আর এখানের ট্রাফিক কিন্তু খুবই, দেখেন আপনার ট্রাফিক সিগন্যালে কোনো ট্রাফিক নাই, যেটা উন্নত দেশে হয়ে থাকে, কিন্তু এখানে কোনো জ্যাম নাই। সো এটা ছিল আমাদের দেশে করাটা অনেক সরকার জনবহুল দেশ, এখানে আসলে বেশিরভাগ লোক কাতারে, যদিও কাতারের বেশিরভাগ লোক আসলে কাতারেই থেকে থাকে, কাতারের বাইরে থাকে না, অর্থাৎ দোহাতে থাকে। সরি, আমি কাতারেই বলতেছি। আমি একটা জিনিস বলি, যারা কাতারে আসবেন চিন্তা করবেন, ধরেন ক্যাপ আর টুপি অবশ্যই রাখবেন। এছাড়াও ধরেন এই যেটা সৌদি আরবের মানুষ যেই আলখাল্লা পরে, সেগুলো নিয়ে আসাটা উত্তম, কারণ আমি বুঝতে পারতেছেন আমি এটা নিয়ে আসিনি। আশেপাশে আমি আছি দোহা নাজমাতে, তো এইখানে আশেপাশে আসলে ওই ধরনের শপও পাচ্ছি না যেগুলো থেকে আমি ওই হিজাবটা কিনে নেব, যার কারণে আমাকে এই যে তোয়ালি দিয়ে মাথা ঢাকতে হয়েছে। কারণ সারা শরীরে কাপড় থাকলে কিছু মনে হয় না, এখানে ঘাম হয় না, বাট যেটা হচ্ছে মুখে এত বেশি তাপ, যেই জায়গাগুলোতে কাপড় নেই সেই জায়গাগুলোতে এত বেশি তাপ লাগছে যেটা সহ্য করা অনেক ডিফিকাল্ট। সো আপনারা যারা কাতারে আসবেন আপনারা প্রথমেই খেয়াল করবেন যে এই জিনিসটা সেফটি, নাহলে আপনি একদম রোদের মধ্যে বেড়াতে পারবেন না। আমি তো ধরেন যেহেতু এখানে এই এলাকায় গাছের সংখ্যা খুব কম, গাছ নাই বললেই চলে, সামান্য কিছু বড়ই গাছ বাদে। সো যেটা হচ্ছে যে আমার মনে হয় আমার মতো কেউ বোকা সাজে না, আমি যেটা হচ্ছে আমি আমার টাওয়াল নিয়ে বের হয়েছি, কারণ এত বেশি তাপ যে মুখের ভিতর লাগতেছে, মুখ সহ্য করা মুশকিল। সো এখন আপনারা কী করবেন, প্রথমে এটা অ্যারেঞ্জ করবেন, যদি বাংলাদেশ থেকে পারেন অ্যারেঞ্জ করে নিয়ে আসবেন, তাহলে আপনি খুব অবাধে সুন্দরভাবে ঘোরাঘুরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে প্রচুর পার্কিং, তাদের কিন্তু আন্ডারগ্রাউন্ড হোটেলগুলো বাদে বাকি জায়গাগুলো পার্কিংয়ের সংখ্যা কম, কিন্তু রাস্তার পাশে তারা সুন্দর করে গাড়ি সেট আপ করছে, ফুটপাতে কোনো দোকান নেই। আর মজার জিনিস সেটা আসলে না দেখালে নয়, যেহেতু অটোমেটিক ট্রাফিক সিস্টেম, এখানে আপনি দেখবেন যে এখানে একটা সাইনবোর্ড আছে, এখানে বোতাম আছে যে আপনি পার হবেন, যেটা বোতাম আছে, জাস্ট এটাতে টিপ দেবেন, ট্রাফিক অটোমেটিকলি আপনাকে রাস্তা পার করার ব্যবস্থা করে দেবে। এই আমি টিপ দিচ্ছি এখন, ইয়াস। এখন ফাঁকা আছে, আমি চলে যাই। এটা আরও সুন্দর, মূলত দিনে যেহেতু অনেক গরম, তো রাতে বেরোলেই আপনি অনেকটা আরাম পাবেন। আরাম বলতে একদম ধরেন ঢাকার মতো ঠান্ডা পরিবেশ না কিন্তু, বা বাংলাদেশের মতো একদম বৈরী আবহাওয়া না, এটা এখানে এখনও যথেষ্ট গরম। অর্থাৎ আমি যেটা বারবারই বলছি কিছুদিন আগে, যে ধরুন
ওয়েদার গেল, ঠিক ওইরকমই একটা ওয়েদার সবসময় বিরাজ করে। তো এখানে যে জিনিসটা আমি নোটিস করলাম সেটা ইদানিং যে বাংলাদেশি পাকিস্তানি যে শ্রমিকরা, নেপালি শ্রমিকরা আছে, তো দেখা যায় কি এদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া বলতে এরা এখন খুব কষ্টে আছে। তো ওরা বারবার ক্লেম করছিল যে বিশ্বকাপ হওয়ার পর থেকে দেশের অবস্থা, কাতারের অবস্থা খারাপ হয়ে গেছে, কাতারে এখন আগের মতো ইনকাম নাই। তো আমি বিষয়টা প্রথম দিকে আসলে বুঝতে পারতেছিলাম না, কাতারে বিশ্বকাপ হওয়ার ফলে মানে তাদের এত সমস্যা হলো কোথায়। আলটিমেটলি আমি জানি না এটা কাতার সরকারের কতটুকু লাভ হয়েছে, তবে শ্রমিকদের অনেক বেশি ক্ষতি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যে বা নেপালের যে শ্রমিকরা আছে, এখানে কিন্তু আমি যেই জায়গাটায় আছি দোহার, এটা হচ্ছে নামটা ভুলে যাই আমি, নাচমা নাকি জানি বলে, নাচমা এলাকা বলে। তো এখানে যে জিনিসটা হয় সেটা ম্যাক্সিমাম শপে, আপনি ছোটো ছোটো যে সুপার শপগুলো আছে প্রত্যেকটা শপের মধ্যেই মানে আপনার শ্রমিকরা, যে সেলসম্যানরা, এরা ম্যাক্সিমামরা হচ্ছে আপনার আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের শ্রমিকরা। তো তাদের মধ্যে একই সমস্যাটা কি যে যেটা হচ্ছে যে আপনার এখন এখানে শ্রমের অবস্থা খুব খারাপ। বিশ্বকাপ হওয়ার পর থেকে এদেশের শ্রমের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো শ্রমের অবস্থা, কাতার এমন একটা দেশ যেটা খুব অল্প সময়ের মধ্যে গ্রোয়িং করছে। আমি একটু বলি, সেটা হচ্ছে 1971 সালে মূলত কাতার পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ব্রিটিশরা চলে যায় ভারতবর্ষ থেকে, তখন অনেক কিছুই তারা ধরেন আপনার মানে ছেড়ে চলে গেছিলো, কিন্তু তারা কিছু কিছু কলোনি রেখে গেছিলো, যেটাকে ব্রিটিশ কলোনি বলে। এবং কাতারটাও ঠিক ব্রিটিশ কলোনি হিসেবে ইউজ হইতো। এটা 1971 সালের আগ পর্যন্ত এটা ব্রিটিশের আন্ডারে ছিল। এবং এটা থাকার আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে যেহেতু কাতার বড় একটা সমুদ্র সৈকত বা সমুদ্র বন্দর ছিল, সেই জন্য ব্রিটিশরা এটাকে অনেক বেশি ইউজ করতো। আর পরবর্তীতে যদি আমরা বলি 19 শতাব্দী পর্যন্ত কাতারের লোক খেতে পারতো না। এখন কিন্তু 20 শতাব্দীর পরে যখন গ্যাসগুলো আবিষ্কার হয়, গ্যাস ফিল আবিষ্কার হয়, তখন কিন্তু কাতারের চেহারা একদম পরিবর্তন হয়ে যায়। এবং কাতার 2001 সাল পর থেকে গ্রোয়িং শুরু হয়, এবং মাত্র 5 বছরের পরে এখন বিশ্বের যে কয়েকটা ধনী দেশ আছে তার মধ্যে কাতার প্রথম শ্রেণীর একটা দেশ। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কাতারে কিন্তু প্রচুর বাঙালি, প্রচুর ইন্ডিয়ান এবং পাকিস্তানি। অর্থাৎ আপনি যদি হিন্দি ভাষাটা শিখে ফেলেন তাহলে আপনার জন্য কাতার মুভ করা খুব সহজ, কাতারে স্টে করা সহজ। কারণ এখানে পাকিস্তানিরা হিন্দি কথা বোঝে, বাঙালিরা বোঝে এবং ইন্ডিয়ানরা বোঝে। এবং আপনি দেখবেন, আমি আগেই বলেছি যে এখন কাতারের অবস্থা খুব একটা ভালো না। কারণ হচ্ছে যে আপনার দ্বিতীয় বিশ্বকাপের পরে যে ব্ল্যাকিরা যে এই দেশে আসছিল, ওরা কিন্তু আর ফেরত যায়নি। অনেক রাতি 5 বছর 6 বছরের ভিসা নিয়ে আসছে, তারা এই দেশে অলরেডি স্টে করছে। যার জন্য বাঙালি, পাকিস্তান এবং ইন্ডিয়ান যে শ্রমিকরা আছে তাদের কাজের মজুরি কমে গেছে। কারণ ব্ল্যাকিরা মাত্র 200 টাকা রিয়েলের কাজ, 200 রিয়েলের কাজ 50 রিয়েলে করে দিচ্ছে, যেটা বাঙালিদের জন্য খুবই, বা ইন্ডিয়ানের জন্য খুবই হুমকি শুরু হয়েছে। তো যারা আপনারা কাতার নিয়ে ভাবছেন প্রবাস যাপন করবেন, তারা এই বিষয়টা একটু নিশ্চিত করবেন, কোন জবে আসছেন, কোন ধরনের জবে আসছেন, এটা নিশ্চিত করে আসবেন। সঙ্গে থাকতে থাকুন, আমি কাতারের যতটুকু জায়গা পারি আমি দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কোনো জায়গাকে যদি খুব ভালোভাবে দেখতে চান, তাহলে সর্বপ্রথম যেটা করা উচিত সেটা আপনার এলাকাটাকে হেঁটে হেঁটে দেখা উচিত। আপনি ট্রান্সপোর্ট ব্যবহার করলে যেটা হবে, আপনি এলাকাটাকে খুব ভালোভাবে চিনতে পারবেন না। আপনি এখানে কাতারে মেট্রো রেল খুব সুবিধা। আমাদের কাতারি এক ছোটো ভাই, ও কাতারে থাকে, ও নিজেকে দেখাতে লজ্জা পায়, ও আমাদের ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। তো ওই বুদ্ধি দিল, মাত্র আমরা 10 রিয়াল, রাইট, 10 রিয়াল দিয়ে কাট করলাম। সেই 10 রিয়াল দিয়ে আমরা 3টা স্টেশন পার করতে পারবো। অর্থাৎ 6 রিয়াল দিয়ে আমরা হচ্ছে 3টা স্টেশন, মানে 2 টাকা করে 2 রিয়াল দিয়ে আমরা এক স্টেশন, আপনি যত দূর স্টেশনই হোক না কেন, আপনি 2 রিয়াল দিয়ে আপনি পার হতে পারবেন। একবার যখন এরকম একটা কাটে আপনি 3 বার
সারাদিনে হচ্ছে 3 বার আপনি যাতায়াত করতে পারবেন। মানে আপনি 6 রিয়াল দিয়ে মোটামুটি আপনি যদি বের না হন পুরো কাতার আপনি 3 জায়গায় আপনি মুভ করতে পারছেন। এটা খুবই চমৎকার এবং এটা অনেক মানে ক্রস ফ্রেন্ডলি, যেটাকে বলে স্বল্প মূল্য আর কি। আর আমরা এখন নাজমা থেকে মনসুরার দিকে যাচ্ছি। এটা হচ্ছে লুলু মার্কেট বলে, যেটাকে আমরা সহজ কথায় বলি লুলু মার্কেটটা কি। লুলু মার্কেটটা হচ্ছে আমরা যেমন বসুন্ধরা বা নিউ মার্কেট খুঁজি, ঠিক লুলু মার্কেটটা এই টাইপের একটা মার্কেট, যে একটু চিপ রেটে জিনিসপত্র পাওয়া যায়। সো যারা একটু অল্প দামের জিনিস কিনতে চান তারা এই লুলু মার্কেট খুঁজে বের করবেন। এই লুলু মার্কেট থেকে আপনারা একটু অল্প দামে জিনিস কিনতে পারবেন। আমরা একটু লুলু মার্কেটের দিকে যাচ্ছি। আমি লুলু মার্কেটেও একটু দেখানোর চেষ্টা করব ওখানে কী কী পাওয়া যায়, কীরকম দামে পাওয়া যায়। আর সত্য কথা বলতে কাতারের শেষ দিনটা পার করছি। আল্লাহ যদি সহায় হয় তাহলে আজকে 4টার পরে আমি এয়ারপোর্টের দিকে রওনা দেব। এরপর হয়তো আমার দেশে ফেরার কথা। তো এটা হচ্ছে কাতারের আমার শেষ ভিডিও বলা যায় আর কি। এরপরে হয়তো দেশে গিয়ে এটা আপলোড করবো, আপনারা দেখতে পাবেন। তো এখানে আরও অনেকগুলো প্রবলেম আছে, যেমন আমি কালকে আমার ফ্লাইট মিস হয়েছে। ফ্লাইট মিস হওয়ার পরে আমি অনেক কাতার প্রবাসীর সঙ্গে একসঙ্গে আছি, প্রায় 23 জন, আমি সহ 23 জন, যারা বাংলাদেশের আবহাওয়া খারাপের জন্য ফ্লাইট মিস করছে। তো আসলে তাদের সঙ্গে অনেকের সঙ্গে আমি কথা বললাম, মানে কেউই আসলে অত ভালো নেই। যারা 5 বছর 7 বছর, কেউ হয়তো 3 মাস 4 মাস এসে, কেউ 6 মাস 7 মাস এসে চলে যাচ্ছে। তো তাদের সঙ্গেও আমি কথা বলবো। তার আগে আমি একটু সামারি বই। কাতারের মোট জনসংখ্যার বেশিরভাগটাই প্রায় কাতারি, যেটা আমরা অরিজিনাল কাতার বলি, কাতারের জনসংখ্যা হচ্ছে 1.8 মিলিয়ন, তার মানে প্রায় 18 লাখের মতো। আর এরা সবাই দোহাতেই বসবাস করে। আমি আজকে যেখানে আসছি সেটা হচ্ছে আলমানার স্টেট, হ্যাঁ, আল দোহা বলে এই জায়গাগুলোর নাম। হোটেলে থাকি আমরা, আমি হোটেল রুমেই আমরা উঠছি। আমি বিভিন্ন কাতারের জীবন নিয়ে তারা কীভাবে সারভাইভ করছে এটার নেক্সট একটা ভিডিও আমি পোস্ট করব, যেটাতে আপনারা জানতে পারবেন, যারা বিশেষ করে যারা কাতার প্রবাসী, কাতারে যারা আসার জন্য উদ্মুখ হয়ে আছেন, তাদের জন্য এই ভিডিওটা। দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ, 135 ডিগ্রি সেলসিয়াস। এইখানে সারভাইভ করা, চশমা আর ক্যাপ ছাড়া সারভাইভ করা খুব কঠিন। খুবই ভালো কথা। কাতারে যেটা হয়, স্বর্ণের দাম তুলনামূলকভাবে একটু কম আছে, কিন্তু স্বর্ণের বানানি আবার বেশি। আজকে আমার কাতারের শেষের দিন। তো আজকেই আমি আমার ফ্লাইট, আমি চলে যাব। আমি আমার নেক্সট ভিডিও আসতেছে কাতার প্রবাসীরা কেমন আছে, এবং আপনি কাতারে আসতে গেলে কী কী জিনিস মেনটেন করে আসবেন, অনেকে আপনি আসবেন কি না। আমার প্রচুর কাতার যারা প্রবাসী আছে তাদের প্রচুর রিভিউ আছে, তাদের জীবনের গল্পগুলো শুনবেন। কেউ 9 বছর, কেউ 8 মাস, কেউ 7 মাস, কেউ 10 বছর, 15 বছর কাটিয়ে দিয়েছে। আবার তাদের ভিডিও আসবে। আশা করি আপনারা ভিডিওটাও দেখবেন। আমি যে হোটেলটাতে উঠেছি সেই হোটেলটা দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু চেঞ্জ করেছি। আমি আগে ক্রাউন প্লাজায় ছিলাম, সেটা হচ্ছে দোহায়, নাজমাতে। এরপরে ক্রাউন প্লাজা আমি কনকর্ড দোহায় ছিলাম। কনকর্ড থেকে আমি গতকালকে এটা হচ্ছে একদম শেষের একটা স্টেট, আলমানা স্টেট। এই স্টেটে একটু গ্রাম টাইপের বলা যায়। গ্রাম টাইপের বলতে আমাদের মতো গ্রাম না, গ্রামের মতলা বাড়ি, ফাঁকা জায়গা, ফাঁকা একটা এরিয়া, বাড়ি পরে ফাঁকা। আপনি খুব সহজে মজা পাবেন। পরিবেশ, প্রাকৃতিক যে পরিবেশ, সেটা এনজয় করার জন্য এই জায়গাটা খুব সুন্দর। তো সবাই ভালো থাকবেন। আর নেক্সট ভিডিওর জন্য